গতকাল হাসনাত আবদুল্লাহর উপরে যে হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে পুলিশ এখন পর্যন্ত যে রিপোর্ট তাতে 10-15 জনের বেশি গ্রেপ্তার করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে। গতকালকে নানা রকমের প্রতিবাদ কর্মসূচি আমরা দেখেছি গাজীপুরে এবং ঢাকাতে। সেই প্রতিবাদ কর্মসূচিতে কেমন লোকের সমাগম হয়েছিল সেটা নিয়েও কথা বলেছি। সেখান থেকে নতুন একটা দাবি তোলা হয়েছে। সেই দাবিটা তোলার নানা রকমের সুযোগ আসলে সুযোগের অপেক্ষায় ছিল সম্ভবত এনসিপি নেতাকর্মীরা। অবশেষে তাদের সুযোগটা মিলল সেই দাবি তোলার। তারা এনসিপি নেতাদের নিরাপত্তার জোরদার করার দাবি তুলল। অর্থাৎ এনসিপি নেতাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। এনসিপি নেতাদের জন্য যদি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী তৈরি করতে হবে এবং একটি আলাদা বাহিনী তৈরি করারও প্রয়োজন হবে যারা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেবে। আদৌ কি সেটা সম্ভব, নাকি এনসিপির ক্ষেত্রে সেই বৈষম্যটা করা হবে? এনসিপি নেতারা যেহেতু এখন সব থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের, সেই বিবেচনা করে তাদেরকেই সেই নিরাপত্তাটা দেয়া হবে, সেই আলোচনাটা সামনে চলে আসছে। এর মাঝেই কক্সবাজারে এক এনসিপি নেতা তার হ্যাচারির কর্মীকে হত্যা করেছেন এরকম অভিযোগ উঠেছে এবং তিনি বেধড়ক মার খেয়েছেন কক্সবাজারে, এই তথ্যও আমরা পেয়েছি। সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বলছিলাম এনসিপি নেতাদের নিরাপত্তা চাওয়া হয়েছে। তাদের যে ভাষ্য সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে আমাদের নিরাপত্তা কে দিবে। তারা বলেছে অতি সত্বর জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করতে হবে যেন ভবিষ্যতে কেউ আমাদের সন্ত্রাসী বলে কাঠগড়ায় দাঁড় করাতে না পারে। অর্থাৎ তাদের ভয় যে এরপরে কোনো সরকার তাদেরকে সন্ত্রাসী বলে কাঠগড়ায় দাঁড় করাতে পারে, সেই কারণে জুলাই ঘোষণাপত্র প্রয়োজন, যেখানে তাদেরকে একটা দায়ী মুক্তি দেওয়া হবে যেন কেউ কখনো ক্ষমতায় এসে জুলাই আন্দোলনে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিপ্লব করেছিল তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে না পারে, তাদেরকে জেলে নিতে না পারে। সেটা একটা বড় ইস্যু। ক্ষমতার পরিবর্তন হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিপ্লবীরা, সেই কথাও বলেছে এনসিপির এক নেতা। একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন ইন্টারিম চলে গেলে আমাদের কি হবে। শুনে নিন সেই অডিওটা ছোট্ট করে। আশাহত হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট যখন চলে যাবে তাহলে আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা কে দিবে? তার এই ভাষ্যের পরে আমরা কি বুঝতে পারি? তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, যারা গুরুত্বপূর্ণ নেতা, এবং বিশেষ করে এখন তার বৈষম্য বিরোধী আন্দোলনের তেমন কোনো অস্তিত্ব নেই, তারা আনুষ্ঠানিকভাবে বলেছেও যে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা সমন্বয়ক বলতে কিছু নেই। এখন এনসিপি একমাত্র ব্যাপার, এখন এনসিপি। যদিও এনসিপির পাল্টাপাল্টি নতুন দল তৈরি হচ্ছে, সেই খবরটাও আজকে এসে গেছে। সেই খবরের মাঝখানে আমরা গতকালকে যখন প্রতিবাদ সমাবেশ দেখলাম যে গাজীপুরে গাড়িবহরে হামলায় গাজীপুরে মশাল মিছিল হলো, সেই মশাল মিছিলে কয়জন মানুষ উপস্থিত ছিল সেটাও একটা বড় বিষয়। এর আগে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে হাজার হাজার ছাত্র জনতা সাড়া দিয়েছে, কিন্তু গতকালকের মশাল মিছিলটা আপনারা একটু দেখে নেন। সেই মশাল মিছিলে কতজন মানুষ উপস্থিত ছিল? 50-100 গোনা যায় তো। সেই মিছিলটা যদি স্থির করা যায় তাহলে লোকসংখ্যা গোনা যায়। এই যে জনপ্রিয়তায় ভাটা পড়া, এই জনপ্রিয়তায় ভাটা পড়ার ব্যাপারটাও একটা বড় আলোচনার ব্যাপার। এটা কেন হচ্ছে সেই আলোচনা অনেকে করছেন। কেন এত জনপ্রিয়তা কমে গেল তাদের, সেই আলোচনাটাও সামনে আসছে। এবং সেখানেই বলা হচ্ছে যে এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি এবং জামাত, বিশেষ করে শিবির, বিএনপি এবং জামাত শিবির থেকে কর্মী সাপ্লাই দেয়া হতো। তাদের বিভিন্ন কর্মসূচিতে তাদের কর্মীরা অংশগ্রহণ করত। এখন এনসিপি হওয়ার পরে বিএনপি এবং জামাত থেকে কর্মীরা আসছে না এনসিপির কোনো কর্মকাণ্ডে। না আসারই কথা, যেহেতু তারা একটা রাজনৈতিক দল হয়ে গেছে। এখন বিএনপি এবং জামাত ইসলাম একটা প্রতিপক্ষ রাজনৈতিক দল, সুতরাং এনসিপির কোনো কর্মসূচিতে বিএনপি জামাতের কর্মীরা আসবে না, এটাই স্বাভাবিক। আর সেখানেই ব্যাপারটা দৃশ্যমান হচ্ছে যে এনসিপির জনপ্রিয়তা
আসলে কতটুকু। সেই কারণেই লোক সংখ্যা কমে যাচ্ছে, মিছিল মিটিং, এমনকি হাসনাত আবদুল্লার উপরে হামলার পরেও আমরা মিছিলে খুব একটা লোক দেখতে পাইনি। বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিড ছিল, যে স্পিরিট ছিল, সেগুলোকে নষ্ট করা হয়েছে তাদের নানা রকম কর্মকাণ্ডে, এই অভিযোগও রয়েছে। এনসিপি তৈরি করার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিডটা কমে গেছে, তাদের নানা মাত্রিক দুর্নীতি, বিভিন্ন কুকর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তথ্য গণমাধ্যমে আসছে, সেই ব্যাপারগুলো সব থেকে বেশি আলোচনা হচ্ছে। এখন যে নিরাপত্তার কথাটা বলছি, যে এনসিপি নেতাদেরকে সত্যিই নিরাপত্তা দেওয়া হবে কিনা, তার আগে একটু আমরা চলুন কক্সবাজার থেকে ঘুরে আসি। এনসিপি নেতাকে উত্তেজিত জনতার মারধর, হাসপাতালে পাঠালো পুলিশ। ফটোকার্ডটা দেখে নিন। চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে। সেখানে যেটা হয়েছে যে এনসিপির এক নেতা তার হ্যাচারিতে কর্মরত আকবর নামের এক কর্মীকে মারপিট করে তাকে মেরে ফেলেছে, তাকে হত্যা করেছে, এবং সেই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সেই এনসিপি নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। আবার এনসিপির সঙ্গে সাধারণ মানুষের কিংবা অন্যদের যে বৈষম্য হচ্ছে, নিরাপত্তার প্রসঙ্গটা নিয়ে আর একটা কথা রয়েছে, সেটা পরে বলছি। বৈষম্য, নিরাপত্তা চাওয়া, নিরাপত্তা কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না, এরকম ব্যাপারও যখন হচ্ছে, বৈষম্যের প্রসঙ্গ আসছে, এবং তখনই একটা ব্যাপার আসছে। সম্প্রতি একজন ইমাম, রইসউদ্দিন, সুন্নি মতাদর্শের ইমাম, তিনি জেলখানায় মারা গেছেন। তাকে গাজীপুরে নির্যাতন করে, চুল কেটে, জুতার মালা দিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করা হয় বিভিন্ন অভিযোগে, এবং সুন্নি মতাদর্শের ইমামরা বলছেন এই অভিযোগগুলো ভিত্তিহীন। তাকে জেলখানায় দেয়া হয়, থানায় দেয়া হয়, থানা আদালতে প্রেরণ করে, আদালত জেলখানায় প্রেরণ করে, এবং জেলখানায় তার মৃত্যু হয়। একজন ফেসবুকে লিখেছেন, আলমগীর এমডি মাহফুজুল্লাহ ফরিদ, আপনারা ফটোকার্ডটা দেখে নিতে পারেন। তিনি ফেসবুকে এই ইমাম এবং হাসনাত আবদুল্লার ছবি দিয়ে লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম, আপনি একটু আমাদের বলবেন বাংলাদেশের দুই নাগরিকের মধ্যে পার্থক্য কী? সমন্বয়ক হাসনাতের গাড়ি হামলায় 3 ঘন্টা যেতে না যেতেই 12 জন গ্রেপ্তার দেখালেন। অপরদিকে মসজিদের ইমাম রইসউদ্দিনকে পুলিশ কাস্টডিতে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। 1 সপ্তাহ পরেও গ্রেপ্তার তো দূরের কথা, মামলা পর্যন্ত নিচ্ছেন না। রইসউদ্দিনের স্ত্রীর করা মামলা এখন পর্যন্ত পুলিশ নেয়নি, এমন অভিযোগও রয়েছে। এই পার্থক্য কিসের জাতি জানতে চায়, নাকি ইমামদের এদেশে কোনো মূল্য নেই? সেই কথা বলেছেন। এই বৈষম্যের কথা বারবার উঠে আসছে, বিভিন্নভাবে এই বৈষম্যের কথা উঠে আসছে। বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্যহীন সমাজ গড়ার কথা, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই বৈষম্যের প্রসঙ্গ আসছে। নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে এবারে আসি, যে হাসনাত আবদুল্লাদের যদি বিশেষ নিরাপত্তা দেওয়া হয়, সেটাও কি একটা বৈষম্যের কাজ হবে না? এর আগে আমরা শেখ হাসিনা আমলে দেখেছি, শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ আইন পাশ করেছেন, বিশেষ বাহিনী দেওয়া হয়েছে, এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের জন্য। এই সরকারও কি এনসিপি নেতাদের নিরাপত্তা বিধানের জন্য এই বিশেষ আইন, বিশেষ বাহিনী দেবে, যে তাদের নিরাপত্তা বিধান করবে? নিরাপত্তাহীনতায় এনসিপি নেতারা কেন ভুগছেন, এনসিপির নির্দিষ্ট কয়েকজন নেতা কেন ভুগছেন, সেটাও একটা বড় প্রশ্ন। বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তো সারা দেশে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ছাত্র জনতা, তারা কি সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে না তো? তাহলে এই এনসিপির গুটি কয়, বিশেষ করে হাসনাত আবদুল্লার নাম উঠে আসছে, সার্জিস আলমের নাম উঠে আসছে, এরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে? এরা নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়েছে, সেই খবর তো আমরা গণমাধ্যমে প্রতিনিয়তই দেখছি। সে কারণেই কি তাদের একটা প্রয়োজন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া, এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবিটা তোলার মোক্ষম সুযোগ তারা পেয়েছে, এজন্যই কি দাবিটা উঠছে? প্রশ্নটা সামনে এসেই যায়। সরকার এখন কি করবে? সরকার কি এদের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করবে? তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা কি মেনে নেবে? একই দেশে দুই রকম সিদ্ধান্ত, দুই রকম নীতি প্রয়োগ কি সমীচীন হবে? সেখানে কি বৈষম্যের প্রসঙ্গ আসবে না? প্রশ্নগুলো অনেক সামনে চলে আসবে। দর্শক, এই দেশে, এই সমাজে আইন যে কখনোই সবার জন্য সমান নয়, তা এই অন্তর্বর্তী সরকারের সময়ও পরতে পরতে তা প্রমাণিত হচ্ছে।
গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম মোহাম্মদ রইসউদ্দিন হত্যাকাণ্ডের 1 সপ্তাহ পর এসেও দর্শক একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করেনি বা করতে পারেনি। অথচ সেই গাজীপুরেই আমরা দেখলাম যখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের একজন হাসনাত আব্দুল্লাহর গায়ে সামান্য আঘাত করা হলো অথবা তার গাড়ির উপরে দুর্বৃত্তদের হামলা চলল, সেই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সেই গাজীপুর থেকে 70 জনকে আটক করা হলো। এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন যে আটককৃতদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। প্রশ্ন হচ্ছে, এতে কি প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কিনা? একথা সত্য যে জুলাই আন্দোলনের সামনে সারির যে ছাত্র নেতারা রয়েছেন বা এনসিপির শীর্ষ নেতারা রয়েছেন, তারা খুব স্বাভাবিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের টার্গেটেড, এটা তো হিসাব করে বলতে হবে না। অতএব যাদেরকে আটক করা হয়েছে বা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, অবশ্যই তাদেরকে আটক করা হবে, তাদের বিচার করতে হবে, আইনে আওতা আনতে হবে। কিন্তু গত 9 মাসে বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপরে যে নানান ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো, আমি এর আগে বলেছি উদাহরণ হিসেবে নর্থ সাউথে সার্জিস আলম সহ তার সঙ্গে যা ছিল তাদের উপর হামলা, কিংবা কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের উপরে যে হামলা, সেই ঘটনাগুলো তো ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি একে অপরের উপরে দোষারোপ করে আসছিল, তাই না? আচ্ছা, যে যার উপরেই দোষারোপ করুক না কেন, এইসব ঘটনায় কাউকে আটক করা হয়েছে? আর একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই, হাসনাত আব্দুল্লাহরা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচারী সরকার পতন ঘটিয়েছেন, তাই বলে তারা যে দুধে ধোয়া হয়ে গেছেন, তারা ফ্রেস্তা হয়ে গেছেন, এটি মনে করার কোনো কারণ নেই। তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি, দখলবাজি, ভাগবাটোয়ারার নানান ধরনের অভিযোগ তো আসছে, এবং এসব অভিযোগের সবগুলো যে একেবারে অমূলক তা নয়, তার অনেকগুলো তো প্রমাণিত হয়েছে এবং অনেকগুলো বেশ রহস্যজনক, সন্দেহের সৃষ্টি হলেও রহস্যজনক কারণে তার প্রকৃত সত্য কোনো গণমাধ্যম তুলে ধরতে পারছে না। তিনি গাজীপুরে গিয়েছিলেন, তার ড্রাইভার জানিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে এক দরকারি কাজ শেষ করে তিনি ফেরার পথে এই ঘটনা ঘটেছে। কি কাজে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, সেটাও ভালো করে জানা দরকার। এবং বাতাসে অনেক কথা ভেসে বেড়াচ্ছে, যেসব ফিসফিসানি শুরু হয়েছে সেগুলো নিয়ে আপাতত আলোচনা করতে চাই না। যদি এই হামলার পেছনে অন্য কোনো কারণ থেকে থাকে, অন্য কোনো কারণ, তাহলে অপরাধীরা যারা এই ঘটিয়েছে অন্য বিশেষ কোনো কারণে যদি ঘটিয়ে থাকে, তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীরা এই অস্থির সময় খুব সহজেই এককভাবে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার খুব একটা মুখ্য সুযোগ পাওয়ারই কথা। যেহেতু কিছু ঘটার আগেই এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা মুহুর্মুহু আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং এর মধ্য দিয়ে তৃতীয় পক্ষ না, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ না, চতুর্থ পক্ষ এগুলো যে আওয়ামী লীগ করাচ্ছে তা সহজে এস্টাবলিশ করার সুযোগ পায়। কিন্তু অনেকের যে ধারণা যে ফিসফিসানিগুলো চলছে, আমি মোটামুটি আপাতত এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত সেটিও খুব সহজে প্রকাশ্যে আসবে না, বা যারা জানেন যদি এই ধরনের কিছু ঘটে থাকে তারাও প্রকাশ্যে কিছু বলবে না। এখন কথা হচ্ছে যে তাহলে কি ঘটছে? যে আওয়ামী লীগ সরকারকে আমরা স্বৈরাচার বলছি, ফ্যাসিস্ট বলছি, দুঃশাসন তো অবশ্যই হয়েছিল নিঃসন্দেহে, তারাও যে কাজটি করত, যা কিছু ঘটতো, কেষ্ট বেটায় চোর, যা কিছু ঘটতো বিএনপি জামাত করছে, এবং এইসব অভিযোগের ভিত্তিতে সব কিছু বিএনপি জামাতের উপরে দোষ চাপিয়ে, অথবা বিশেষ করে বিএনপির নামে, বিএনপি নেতাকর্মীদের নামে যে শত শত হাজার হাজার গায়েবী মামলা দেওয়া হলো, বিনা অপরাধে অনেককে কারাগারে থাকতে হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর, 10-15 বছর অনেকের আদালতের বারান্দাতেই কেটে গেছে বিভিন্ন মামলায় হাজিরা দিতে যেতে। তো এতে কি হয়েছে? প্রকৃত অপরাধীরা ঘটনার আড়ালে চলে গেছে। অপারেশন ডেভিল হান্ট নামে যা পরিচালিত হলো গত
কিছুদিন আগে, সেখানেও বড় পরতায় আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী আটক করা হয়েছে। এই যে মব ক্রিয়েট করা হয়েছে, এই যে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ, সব কিছুতেই কেষ্ট বেটা চোর। আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে না, আওয়ামী লীগ যে কোনো অপরাধ এর মধ্যে করছে না, সে কথা আমি একবারের জন্য বলতে চাই না, কিন্তু সব কিছু আওয়ামী লীগ করছে। এনসিপি এবং বৈষম্য বিরোধীদের অনেকে বলছেন যে এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারছে না। মানে এই সরকার যেহেতু, মানে তারা নিজেদেরকে তো বিপ্লবী বলেন, তো গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা সংশ্লিষ্ট তাদেরই নিরাপত্তা দিতে পারছে না, তাহলে অন্য কোনো সরকার এলে তাদের নিরাপত্তা দেওয়া হবে কিভাবে? খুবই যৌক্তিক প্রশ্ন, কথা সত্য, কিন্তু কথাটি হচ্ছে এই যে আইনের শাসন না থাকলে আসলে কখনোই কারোরই নিরাপত্তা থাকবে না। এখন হাসনাত আব্দুল্লাহ বিশাল একটা ফিগার হয়ে পড়েছেন, এনসিপির শীর্ষ পর্যায়ের একজন। মানে টেলিভিশনগুলো যে কভারেজ আমি দেখলাম, যে এই হামলাতেও যে পরিমাণ কভারেজ, তাতে মনে হচ্ছে দেশের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হামলা শিকার হয়েছেন। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা না হলে শুধু হাসনাত আব্দুল্লাহ কেন, কারোর নিরাপত্তায় কেউ দিতে পারবে না। কি হবে যারা এই যে গণ অভ্যুত্থানে যারা জড়িত বা সংশ্লিষ্ট বা এনসিপি নেতারা যারা দাবি করছেন যে নিরাপত্তা দিতে হবে, কিভাবে নিরাপত্তা দিবে? পুলিশ সদস্যদের দিয়ে নিরাপত্তা দেওয়ানো হবে, সেনা সদস্যদের দিয়ে নিরাপত্তা দেওয়ানো হবে। কজন সেনা সদস্য কতজন নেতাকে পাহারা দিবে? এক একজন ছাত্র নেতার পিছনে কতজন পুলিশ সদস্য রাখা হবে? এটা সম্ভব? কখনো সম্ভব না। যদি আইনের শাসন সত্যিই প্রতিষ্ঠিত হতো তাহলে তো এগুলোর প্রয়োজন ছিল না। এবং শুরুতে যেটি বলছিলাম, রইসউদ্দিন একজন ইমাম, তার বিরুদ্ধে যে অভিযোগে আনা হোক না কেন সেটা অনেক ষড়যন্ত্রমূলক। যাই হোক, সেই একই গাজীপুরে তো হত্যাকাণ্ডের পরেও তার কোনো আসামি গ্রেপ্তার হয় না। কেন হয় না? আর কেন হাসনাতের বেলায় 70 জন হুড় হুড় করে গ্রেপ্তার হয়ে যায়? খুব সহজে বোঝা যায়, এগুলো প্রশাসনের এক ধরনের দেখানো যে আমরা তৎপর। এভাবেই চলবে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।